झारखंड के बाद अब बंगाल में भी जयराम की दहाड़। जंगल महल की गलियों से एक आवाज आया है, उठो नौजवानों, फिर से इनकलाब। প্রথমেই সবাইকে জোহার নমস্কার। ঝাড়খণ্ডের সীমানা পেরিয়ে এবার বঙ্গভূমিতে এন্ট্রি টাইগার জয়রামের। হ্যাঁ বন্ধুগণ, ঝাড়খণ্ডের সীমানা পেরিয়ে এবার বঙ্গভূমিতে এন্ট্রি ঝাড়খণ্ডের যুব নেতা টাইগার জয়রাম মাহাতোর। তো চলো আজকের ভিডিওর মূল আলোচনার বিষয়ে আসার আগেই তোমাদেরকে আগে একটা ভিডিও দেখাই। তো এই মুহূর্তে বন্ধুগণ সরাসরি তোমরা দেখতে পাচ্ছ সেই ভিডিও, যেখানে টাইগার জয়রাম মাহাতোকে ঘিরে রয়েছে তার হাজার হাজার সমর্থকেরা। তো হয়তো অনেকেই বলতে পারে যে এটার মধ্যে নতুন কি আছে। ঝাড়খণ্ডে জয়রাম বাবু যেখানেই সভা করতে যায়, যেখানেই র্যালি করে, সেখানে হাজার হাজার সমর্থকরা তার গাড়িকে ঘিরে ধরে। এর মধ্যে নতুনত্ব কি আছে? তো নতুনত্ব আছে বন্ধুগণ, নতুনত্ব আছে। কারণ এই যে জায়গাটা যেখানে টাইগার জয়রাম মাহাতোকে ঘিরে হাজার হাজার সমর্থক রয়েছে, সেই জায়গাটা কিন্তু ঝাড়খণ্ডের নয়, সেটা হচ্ছে বেঙ্গলের। সেটা হচ্ছে বেঙ্গলের। বেঙ্গলের কোন জায়গা? না, বেশ কিছুদিন আগে পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম জেলার অন্তর্গত জামবনি ব্লকের টুলিবড় গ্রামে একটা খুটান উৎসবের আয়োজন করা হয়েছিল। আর সেই খুটান উৎসবে প্রধান অতিথি হিসাবে কিন্তু আমন্ত্রিত ছিলেন ঝাড়খণ্ডের যুব নেতা টাইগার জয়রাম মাহাতো। আর যখন উনি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে আসেন, তখন কিভাবে ওনার যারা সমর্থক রয়েছেন, মানে কত পরিমাণে ওনার সমর্থক রয়েছে, সেটা কিন্তু উনি সেদিন না হলে হয়তো জঙ্গলমহলের মানুষ কিন্তু হয়তো বুঝতেই পারত নাই যে ওনার সমর্থক কত রয়েছে সেই জায়গাতে। কিভাবে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ উনি মঞ্চে প্রবেশ করার আগেই ওনার যে গাড়ি রয়েছে সে ওনার গাড়িকে ঘিরে ফেলে, এবং তারপরেই দেখা যায় জয়রাম বাবু গাড়ি থেকে বের হয়ে গাড়ির উপরে চাপে তারপরেই উনি সমগ্র জনসাধারণকে উনি সম্বর্ধনা দেন এবং ধীরে ধীরে উনি স্টেজের দিকে এগিয়ে যান এবং সেখানে বক্তব্য রাখেন। বেশ কিছু বিষয় নিয়ে, জঙ্গলমহলের সংস্কৃতি, রীতিনীতি, জাতিসত্তা নিয়ে উনি বক্তব্য পেশ করেন। তার আগে বলে রাখি বন্ধুগণ, এই বাদনা পরবের এই যে খুটান উৎসবের যে আয়োজন করা হয়েছিল বাদনা পরব উপলক্ষে টুলিবড় গ্রামে, সেখানে টাইগার জয়রাম মাহাতো ছাড়াও যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে ছিলেন আদিবাসী কুর্মী সমাজের মুখ্য উপদেষ্টা অজিত প্রসাদ মাহাতো। এছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন কুর্মী নেতা রাজেশ মাহাতো। এছাড়াও উপস্থিত ছিলেন অনুপ কুমার মাহাতো। আর কোথাও না কোথাও টাইগার জয়রাম মাহাতোর এই যে বিরাট এন্ট্রি, যেভাবে তাকে ঘিরে তার হাজার হাজার লক্ষ লক্ষ সমর্থক রয়েছে, জঙ্গলমহলে কতটা তার লোকপ্রিয়তা রয়েছে, সেই নিয়ে কিন্তু কোথাও না কোথাও এই যে বিরাট ভিড় দেখে কিন্তু বলা যেতে পারে বর্তমানে বিভিন্ন রাজনৈতিক দল থেকে বিভিন্ন রাজনৈতিক মহল কিন্তু চিন্তার মধ্যে রয়েছে। চিন্তার মধ্যে রয়েছে। স্বাভাবিক ব্যাপার যে একজন যুব নেতা, যে না এখানের কোনো পঞ্চায়েতের প্রধান বটে, না জঙ্গলমহলের কোনো এমএলএ বটে, না কোনো মন্ত্রী বটে, সে কোথাকার বিধায়ক বটে, না ডুমরির অর্থাৎ ঝাড়খণ্ডের বটে, তা ওনার যে লোকপ্রিয়তা, সেই লোকপ্রিয়তাটা কিন্তু দেখার মতন। এটা একটা ঐতিহাসিক ভিড় বলা যেতে পারে। ঝাড়খণ্ডের কোনো নেতার এন্ট্রি, যে এন্ট্রি মাত্রই যে এত এত লোকজন যাকে দেখার জন্য আসে, মানে জড়ো হয়েছে, তো তার লোকপ্রিয়তা কতটা হারে রয়েছে। কারণ ইয়ার আগেও আমরা দেখেছি ঝাড়খণ্ডের বহু নেতা জঙ্গলমহলে আসিছে গেছে, কিন্তু কোনো নেতাকে ঘিরে এইরকম যে সমর্থকদের ভিড় কিন্তু লক্ষ্য করা যায় নাই, যেটা টাইগার জয়রাম মাহাতোর কে কেন্দ্র করে যে বিষয়টা দেখা গেছে। তো দেখা যায় উনি এখানে খুটান উৎসবে উনি কিন্তু বেশ কিছু বক্তব্য রাখেন। তো চলো একবার শুনে নি কি কি বক্তব্য রাখিয়েছেন ওনার, দু চার কথা একবার শোনা যাক। সকলে শুনো একবার। कि जंगल महल की गलियों से एक आवाज आया है, जंगल महल की गलियों से एक आवाज आया है, उठो नौजवानों, फिर से इनकलाब आया। যত त्योहार আছে ওদের ভিতর একটা মেসেজ আছে, সন্দেশ আছে, কি আর মানে কি এই কাজটা আমাদের পূর্বজ কি জন্য করে। তো শুনলে বন্ধুগণ, এইখানে উনি কিন্তু কখনো বাংলায় আবার কখনো হিন্দিতে বক্তব্য রেখেছেন। উনি ওনার বক্তব্যের মাধ্যমে জঙ্গলমহলের যে সংস্কৃতি, জঙ্গলমহলের যে ঐতিহ্য, জঙ্গলমহলের যে কালচার, সেই সমস্ত বিষয়, জঙ্গলমহলের মানুষদের যে বিষয়, সেই বিষয় কিন্তু উনি ওনার যে বক্তব্য, সেই বক্তব্যের মাধ্যমে তুলে ধরেছেন।
আর এই যে টাইগার জয়রাম মাহাতোর এই যে এতটা লোকপ্রিয়তা, এর পেছনে কি কারণ রয়েছে সেটা চলো একবার জানিয়ে নিই। তো সকলেই জানো যে ঝাড়খণ্ডের যুব নেতা অর্থাৎ এই জয়রাম বাবুর জন্ম কিন্তু একেবারে গরিব পরিবার থেকে উঠে আসা, কিন্তু উনি একজন পলিটিশিয়ান, যা কোথাও না কোথাও আম জনতাকে ব্যাপকভাবে প্রভাবিত করেছে। বিশেষ করে জঙ্গলমহলের সাধারণ মানুষকে কিন্তু মানুষকেও কিন্তু ব্যাপকভাবে প্রভাবিত করেছে। দ্বিতীয় নম্বরে বন্ধুগণ সবচেয়ে বড় কারণ হচ্ছে ওনার যে ভাষণ। সকলে হয়তো কম বেশি সোশ্যাল মিডিয়াতে ওনার বক্তব্য বা ওনার ভাষণ হয়তো সকলে কম বেশি শুনে থাকবে। ওনার ভাষণ সবসময় উনি লোকাল যে ইস্যু রয়েছে, মানুষের যেটা মূল সমস্যা রয়েছে, সেই সমস্ত সমস্যা নিয়ে কিন্তু উনি বক্তব্য রেখেছেন। বিশেষ করে দেখা যায় ঝাড়খণ্ডের যেগুলা মূল ইস্যু, সেটা ভাষাকে কেন্দ্র করে ওনার আন্দোলন হোক, 1932 সালের খতিয়ানকে কেন্দ্র করে ওনার আন্দোলন হোক, আদিবাসীদের জল জঙ্গল জমি রক্ষার দাবিতে ওনার আন্দোলন হোক, অর্থাৎ যেটা মূল ইস্যু রয়েছে সাধারণ মানুষের, যেটা আদিবাসীদের মূল ইস্যু রয়েছে, যেটা মূলবাসীদের মূল ইস্যু রয়েছে, সেই ইস্যুগুলিকে কিন্তু উনি বারবার ওনার বক্তব্যের মাধ্যমে উনি ফুটিয়ে তুলে ধরেছেন। আর কোথাও না কোথাও তাই এছাড়া ওনার ভাষা হচ্ছে সবচেয়ে বোধগম্য, মানে অতি সহজ সরল, যেটা সাধারণ মানুষ সকলেই বুঝতে পারে। কখনো উনি খট্টা ভাষায় বক্তব্য রাখেন, কখনো আবার এই মানভূমের যে আঞ্চলিক ভাষায় উনি বিভিন্ন জায়গায় বক্তব্য রেখেছেন, আবার কখনো হিন্দি ভাষায়ও কিন্তু উনি বক্তব্য রেখেছেন। অর্থাৎ যে জায়গাতে যে ভাষাটার প্রয়োজন সে ভাষায় কিন্তু উনি কিন্তু বক্তব্য রেখেছেন। সকলে হয়তো জানো যে আমাদের এখানে যদি এসে কেউ ইংরেজিতে বক্তব্য রাখে, তো আমরা কি তার কোনো কথা বুঝতে পারবো? ভালো করে কোনো কথা বুঝতে পারবো? বিশেষ করে শিক্ষিত কিছু লোকজন বুঝতে পারলো, যারা বিশেষ করে গ্রামগঞ্জের মানুষজন রয়েছে তারা কি বুঝতে পারবে না। এছাড়াও কেউ যদি হিন্দিতে এসে বক্তব্য রাখে, অথবা দেখা যাবে হয়তো কিছু 5% মানুষ বুঝতে পারলো, কিন্তু 95% মানুষ বুঝতে পারে নাই। আবার কেউ যদি পিওর বাংলায় বলে, তো সেটার ক্ষেত্রেও দেখা যাবে, অর্থাৎ যেটা আমরা কলকাতা দিকের যদি আমরা বলি যে বাংলায় যদি এসে কেউ বক্তব্য দেয়, তো সেক্ষেত্রেও আমরা দেখি যে এইখানকার যেহেতু আঞ্চলিক ভাষা প্রায় অনেকটাই আলাদা, তাই কিন্তু এখানে মানুষ কিন্তু সেই ভাষাটা সহজে অতটা বুঝতে পারবে না। হয়তো দেখা গেল কিছু বুঝতে পারলো, হয়তো 10টা কথার মধ্যে 8টা কথা বুঝতে পারলো, 2টা পারলো না। কিন্তু যদি কেউ এই মানভূমের আঞ্চলিক ভাষায় বক্তব্য রাখে, তাহলে দেখতে পাবে যে সবাই বুঝতে পেরেছে। গ্রামের 8 থেকে 80, ছোট থেকে বড় সবাই কিন্তু সেই বক্তব্যটা শুনবে এবং সেটা ভালো করে বুঝতে পারবে। তো টাইগার জয়রাম মাহাতোর এই যে ভাষণ দেয়, যখন টাইগার জয়রাম বাবু যখন ভাষণ দেন, তো এই টাইগার জয়রাম মাহাতো যখন ভাষণ দেন, তখন কিন্তু উনি ওনার ভাষণের মধ্যে যেমন ওনার যে ভাষার একটা ধরন থাকে, যে জায়গাতে যায় উনি সেই ভাষাতে বলার চেষ্টা করেন এবং সেইখানকার যে মূল ইস্যুগুলা উনি তুলে ধরেন, তা কোথাও না কোথাও বিভিন্ন জাতি বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে বিরাটভাবে আকৃষ্ট করে। তাই হয়তো আজ এই কয়েক বছরে টাইগার জয়রাম মাহাতো ঝাড়খণ্ডের যে রাজনীতির যে দিশা, সেই দিশাটাই পুরোপুরিভাবে বদলে দিয়েছেন। এছাড়াও বন্ধুগণ আরো সবচেয়ে একটা বড় কারণ রয়েছে, সেই কারণটা হচ্ছে কর্মীদের এসটির দাবিকে সমর্থন। সকলে হয়তো কম বেশি জানো যে বর্তমানে যদি আমরা দেখি ঝাড়খণ্ড তথা জঙ্গলমহল বা পুরুলিয়ার সবচেয়ে বড় একটা ইস্যু রয়েছে, সেই ইস্যুটা কি না কর্মীদের এসটির দাবিতে আন্দোলন। এই ইস্যুটা কিন্তু বর্তমানে একটা ব্যাপক আকার ধারণ করেছে, বিশেষ করে আমাদের এই জঙ্গলমহল এলাকাতে। আর টাইগার জয়রাম মাহাতো নিজে একজন কর্মী জাতি থেকে, আর উনি কুর্মী জাতি থেকে উনি JLKM অর্থাৎ ঝাড়খণ্ড লোকতান্ত্রিক ক্রান্তিকারী মোর্চা ওনার দলের নাম। তো উনি একটা রাজনৈতিক দলের মেন বা প্রধান লিডার হয়েও উনি কিন্তু বিভিন্ন বক্তব্যের মাধ্যমে উনি একটা বিষয় পরিষ্কার করে দিয়েছেন যে আগে সমাজ তারপরে রাজনীতি। তাইলে আগে কি না, আগে হইলো সমাজ তারপরে রাজনীতি। তো এই যে জয়রাম বাবুর এই কথাটা বিশেষ করে কর্মী সমাজের মানুষকে কিন্তু বিশেষভাবে আকৃষ্ট করে এবং এই বক্তব্যের মাধ্যমে উনি কিন্তু একটা বিষয় পরিষ্কার করে দিয়েছেন যে সমাজ হচ্ছে চিরস্থায়ী। আগো সমাজ ছিল, বর্তমানও আছে এবং ভবিষ্যতেও থাকবে। কিন্তু কোনো রাজনৈতিক পার্টি বা দল কি চিরস্থায়ী বটে? তোমরাই বলো, কোনো রাজনৈতিক দল বা পার্টি কি চিরস্থায়ী বটে? এক সময় ভারতে কংগ্রেসের সরকার ছিল,
বর্তমানে বিজেপির সরকার আছে, মানে এনডিএ জোটের সরকার আছে। আবার আমরা পশ্চিমবঙ্গে দেখি এক সময় কংগ্রেসের সরকার ছিল, আবার এক সময় যুক্ত ফ্রন্টের সরকার ছিল, আবার এক সময় সিপিএম এর সরকার ছিল, আবার বর্তমান সময়ে তৃণমূলের সরকার আছে। আবার আমরা যদি ঝাড়খণ্ডের দেখি তো বর্তমানে ইন্ডিয়া এবং ঝাড়খণ্ড মুক্তি মোর্চা মানে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এবং ঝাড়খণ্ড মুক্তি মোর্চা জোটের সরকার আছে। কিন্তু আগে কি ছিল? আগে ছিল না, আগে বিজেপির সরকার ছিল। তাহলে কোন রাজ্যেই কিন্তু কোন রাজনৈতিক দল স্থায়ী নয়, কিন্তু সমাজ হচ্ছে চিরস্থায়ী। তাই প্রতিটা জাতির প্রতিটা মানুষের কর্তব্য প্রথম কি না, আগে সমাজ, তারপরে পার্টি, তারপরে রাজনীতি। আগে সমাজ, তারপরে রাজনীতি। আর এই যে তার যে এই অসাধারণ যে বক্তব্য, তা তো কর্মী সমাজের মানুষকে আকর্ষণ করেইছে। আর শুধুমাত্র যে উনি বক্তব্য বা উনি ভাষণবাজি করেছেন শুধুমাত্র তাই নয়, আমরা দেখি গত 20 সেপ্টেম্বরে যে রেল অবরোধ হয়, কর্মীরা এসটির দাবিকে কেন্দ্র করে ঝাড়খণ্ডের যে বিভিন্ন জায়গায় রেল অবরোধ করে, সে রেল অবরোধও কিন্তু উনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন। ওনাকে দেখা যায় যে পরশনাথ রেলওয়ে স্টেশন রয়েছে, এছাড়াও চন্দ্রপুরা একাধিক রেলওয়ে স্টেশনে কিন্তু উনি যান। এবং ওনার যে দল রয়েছে, যেমন দেবেন্দ্রনাথ মাহাতো ঝাড়খণ্ড লোকতান্ত্রিক ক্রান্তিকারী মোর্চার একজন যুব নেতা, উনি কিন্তু অংশগ্রহণ করেছিলেন এই মুরি রেলওয়ে স্টেশনে যে অবরোধ হয় সেই অবরোধে। কোথাও না কোথাও উনি এবং ওনার পার্টি থেকে যারা বিশেষ করে কর্মী জাতি থেকে রয়েছেন, তারা কিন্তু সক্রিয়ভাবে কোথাও না কোথাও এই কর্মীদের এসটির দাবিকে সমর্থন করেছিলেন এবং তারা যে রেল অবরোধ, সেই রেল অবরোধে অংশগ্রহণ করেছিলেন। তো আর এর থেকে আর বড় প্রমাণ কি হইতে পারে যে উনি শুধুমাত্র ভাষণবাজিই নন, উনি কিন্তু খাতা কলম অর্থাৎ রাস্তায় নেমেও কিন্তু উনি ওনার যে কাজ, সেই কাজ কিন্তু উনি করে দেখাচ্ছেন। আর সকলেই মোটামুটি কম বেশি জানো, আমাদের এই জঙ্গলমহলের প্রায় সবচেয়ে বড় যদি কোনো জাতি থাকে তো সেটা হচ্ছে কুর্মী। আর কুর্মীদের মূল ইস্যু হচ্ছে এসটি, মানে কুর্মীদের কি চাই? এসটি চাই। আর যেহেতু জয়রাম মাহাতো এই যে এসটির দাবিটাকে সমর্থন করেছে, তাহলে স্বাভাবিক ব্যাপার কুর্মী সমাজের মানুষেরাও কিন্তু অটোমেটিক জয়রাম বাবুকে সমর্থন করেছে, জয়রাম বাবুকে পছন্দ করেছে। আর সবচেয়ে বড় বিষয় হলো বন্ধুগণ, এটা তো হলো জয়রাম মাহাতোর পপুলারিটি বা লোকপ্রিয়তার কারণ। আর সবচেয়ে বড় বিষয় হলো বন্ধুগণ, বেশ কিছুদিন পরে বললে ভুল হবে, আগামী 2রা নভেম্বর পুরুলিয়া জেলার জয়পুর থানার অন্তর্গত ফরেস্ট মোড়ের যে গোবিন্দ মাহাতো স্টেডিয়াম রয়েছে, সেখানে টাইগার জয়রাম মাহাতোর জনসভা আছে। আর এটাই কিন্তু তাদের প্রথম জনসভা। আর এই জনসভার দিকে কিন্তু সকলেই তাকিয়ে রয়েছে, সকল রাজনৈতিক দলগুলা, জঙ্গলমহলের সকল রাজনৈতিক দলগুলার দৃষ্টি রয়েছে এই সভাতে কেমন কি ভিড় হয় সেটাও একটা দেখার বিষয় রয়েছে। আর দ্বিতীয় নম্বরে সবচেয়ে বড় যে বিষয়, এই সভা থেকে আগামী দিনে অর্থাৎ ভবিষ্যতে যেহেতু 2026-এ আমাদের এই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন রয়েছে, এই সভা থেকে টাইগার জয়রাম মাহাতো কি বার্তা দেয় আগামী অর্থাৎ 2026-এর বিধানসভা নির্বাচনে তারা কি লড়াই করতে চলেছে, এইটাও কিন্তু বা এই বিষয়েও কিন্তু দৃষ্টি রয়েছে সমস্ত রাজনৈতিক দলগুলার। আর তার জন্যই কোথাও না কোথাও সকলের চিন্তার বা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে এই জয়রাম মাহাতো। তো যাই হোক বন্ধুগণ, তোমাদের কি মনে হয় যে এই যে বিরাট জনসভার ডাক দেওয়া হয়েছে, এই জনসভাতে কতটা পরিমাণ ভিড় হইতে পারে এবং সর্বোপরি এই জনসভা থেকে টাইগার জয়রাম মাহাতো কি সিদ্ধান্ত নেই বা লিয়ার সম্ভাবনা রয়েছে, এই ব্যাপারে তোমাদের কি ব্যক্তিগত মতামত রয়েছে? তোমরা অবশ্যই তোমাদের ব্যক্তিগত মতামত কিন্তু নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাই দিবে। ততক্ষণ অবধি সকলকে জোহার, নমস্কার জানাই আজকের মতো আলোচনাটি এখানেই সমাপ্ত করছি।